রেডি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রিয়াজুর রহমান, খণ্ডকালীন শিক্ষক, নূরপুর রুটে আব্দুল হক উচ্চ বিদ্যালয়, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। তো আমি আজকে নিয়ে আসলাম নবম শ্রেণীর গণিত বিষয়ে গণিত বার্ষিক সমষ্টিক মূল্যায়নের প্রশ্নের মানবন্টন ও কিভাবে প্রশ্নটা আসবে ওই প্রশ্নের নিয়ম অনুসারে কিছু স্পেশালিস্ট দেওয়ার জন্য আর কি। তো এক্ষেত্রে আমরা যে বর্তমান কারিকুলামটা, এই বর্তমান কারিকুলামের উপর নির্ভর করে আমরা যেভাবে বিগত কয়েকদিন যাবৎ বা কয়েক মাস যাবৎ আমরা যে কাজগুলো করছিলাম বা কাজগুলো করতেছিলাম, ওই কাজের উপর ভিত্তি করে সরকার আমাদের একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। ওই শর্ট সিলেবাসের উপর 6টা অধ্যায় দিয়ে আমাদের কাজ করার জন্য বলছে। ওই 6টা অধ্যায় থেকে আমাদের দুইভাবে মানবন্টন দিচ্ছে। এই দুইভাবের মধ্যে একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, যেটা থেকে আমাদের 30 মার্ক দেওয়া হয়েছে, আর লিখিত দেওয়া হচ্ছে 100 মার্ক। তো এটার মধ্যে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, 3টা বিভাগের উপর ভিত্তি করে আমাদের মার্ক নির্ণয় করা হয়েছে। এক্ষেত্রে যদি ক বিভাগটা হয়, তো ক বিভাগের মধ্যে আমাদের মোট অধ্যায় হচ্ছে 6টা। তো ক বিভাগের মধ্যে 1 নং মধ্যে হচ্ছে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন। তো এখানে এই এমসিকিউ আসবে 15টা, 1 গুণ 15টি। তো এখানে যে 15টি আসবে, একটার মধ্যে একটার মধ্যে 15 মার্ক হচ্ছে 1 মার্ক করে। তো যদি একটার মধ্যে 1 মার্ক করে হয়, তো আমাদের অধ্যায় হচ্ছে মোট 6টা। অধ্যায় হচ্ছে 6টি। তো আমরা যদি একটা হিসাব করি, এমসিকিউর জন্য যদি আমরা হিসাব করি, তাহলে প্রথম নামে 2টা করে ধরি, প্রত্যেক অধ্যায়তে 2টা করে ধরলে 6 দোকানে 12টা। তো আর যদি 12টা এমসিকিউ হয়, তাহলে আরো আমাদের থাকতেছে এমসিকিউ 15 বিয়োগ কত, আরো 3টা। এই 3টা যদি আমাদের যে একদম শেষের অধ্যায় যেটা আছে বিস্তার ও পরিমাপ, কোনো শিক্ষক তাদের পছন্দ মতো যে বাকি যে 3টা এমসিকিউ আছে, ওই বাকি 3টা এমসিকিউ কোনো শিক্ষক তারা তাদের মন করা মতো বা পছন্দের মতো বাকি 3টা অধ্যায় তো নিতে পারে। এমন হইতে পারে যে একই অধ্যায় থেকে 3টা দিতে পারে, এমন হইতে পারে বাকি 2টা অধ্যায় মিলে দিতে পারে। এর মানে এরকমটা নয় যে বাকি 3টা এমসিকিউ অন্যান্য বিষয়গুলো থাকবে না। তো আমরা যে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে শিক্ষণকালীন মূল্যায়নের যে আমাদের মোট আমাদের যে সাজেশন দেওয়া হয়েছে, ওই সাজেশনের মধ্যে যে আমাদের 10টা মডেল দেওয়া হয়েছে, ওই 10টা মডেলের মধ্যে আমাদের এমসিকিউ আছে 15টা। এমসিকিউ একটা মডেলে আছে 15টা করে, 10টাতে আছে 150 এমসিকিউ। আমরা যদি 150 এমসিকিউ নিয়ে কাজ করি, তাহলে 150 থেকে যদি আমাদের খেয়াল করি, দেখতেছি যে এ জায়গার মধ্যে 150 এমসিকিউ নিয়ম কিন্তু সবগুলা নিয়ম এক না। তো এক না, আবার কিছু কিছু এমসিকিউ আছে যাদের নিয়ম কি এক, এর মধ্যে কিছু কিছু নিয়ম আছে এক না। তো সবগুলা সম্পূর্ণ নিয়ম যদি আমরা একদিকে আমরা রাখি, তাহলে কিছু এমসিকিউ মিলবে, কিছু মিলবে না। তো মিলগুলা এবং অমিলগুলাতে পার্থক্য যদি নির্ণয় করি, তাহলে সর্বোচ্চ আমাদের 150 এমসিকিউ থেকে থাকতেছে আমাদের 70 থেকে 80টা এমসিকিউ। তো 70 থেকে 80টার মধ্যে আমাদের যে পরীক্ষার যে সময়, আমরা যেটা দেখতেছি যে আমাদের গণিত পরীক্ষা যে সময়, আমরা যদি কোনো স্টুডেন্ট যদি 70 থেকে 80টা এমসিকিউ আমরা খুব কম সময়ে প্রত্যেকদিন যদি আমরা 8টা করে এমসিকিউ শিখি, তাহলে আমাদের মাত্র 10 দিন সময় লাগতেছে। তো এই ক্ষেত্রে প্রত্যেক দিন আমরা 8টা করে এমসিকিউ শিখি, তাহলে হচ্ছে 10টা। এই 10টা এমসিকিউর জন্য আমরা যে কোনো সময় আমরা সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। ওই 20 মিনিটের উপর নির্ভর করে আমরা কিন্তু প্রায় এই 15 মার্ক, যে আমাদের 15 মার্ক এমসিকিউ আছে, এই এমসিকিউ গুলো আমরা সলিউশন করতে পারবো। তো এই হচ্ছে আমার এমসিকিউ বা 1 নং এর মধ্যে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে, ওই প্রশ্নগুলোর উপর নির্ভর করে আমাদের প্রথম যে 15 মার্কের মানবন্টন। তারপর হচ্ছে আমাদের 2 নং বা খ বিভাগ। খ বিভাগের প্রশ্ন আসবে এক কথায় উত্তর। এক কথায় উত্তর। তো এক কথায় উত্তরের মধ্যে এটাও সেম, এটার মধ্যে আসবে
1 গুণ 10 ইকুয়াল 10। তাহলে এখানের মধ্যে পূর্ণ মান হচ্ছে 10। তো আমাদের অধ্যায় আছে 6টা, অধ্যায় হচ্ছে 6টি, আমাদের অধ্যায় হচ্ছে 6টি। তো এখানে 6টা অধ্যায়ের মধ্যে আমরা যেটা হিসাব করি, তো এখানে আছে 10টা। 10টা থাকলে আমরা 6 দিয়ে ভাগ দিলে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে পড়তেছে একটি করে। আমরা যদি একটি করে, একটি 1 গুণ 6 6টি, 6টি মানে একটা অধ্যায় থেকে দেখতেছি কি একটা করে থাকতেছে, কিন্তু আমাদের আরো শর্ট হচ্ছে, আমাদের আরো লাগতেছে আর চারটা লাগতেছে। তাহলে এই চারটার জন্য আমরা যদি বিস্তার পরিমাপটা পড়ি, যেমন বিস্তার পরিমাপ হচ্ছে নবম অধ্যায়, নবম অধ্যায় আমরা পড়ি। নবম অধ্যায় থেকে আমরা পাইতেছি দুইটা এবং অথবা তিনটিও পাইতে পারি, তিনটি। কিন্তু এখানের মধ্যে যদি আমরা আবার আছে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি আছে, পরিমাপের ত্রিকোণমিতি আছে। তো এর মধ্যে নবম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। অনুক্রম ও ধারা, দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে লগারিদমের ধারণা প্রয়োগ। এই তিনটা, লগারিদমের ধারণা প্রয়োগ অথবা বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ, অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়। তাহলে এই যে অনুক্রম ধারা থাকবে 2টি এবং পঞ্চম থাকবে 2টি। এ হচ্ছে মোট 2 2 4 8 2 6, আর হচ্ছে কি এখানে আমাদের 2 এ 2 4 আর 2 6, আর বাকি যে 4টা অধ্যায় আছে, বাকি যে 3টা অধ্যায় আছে, এই নবম, দ্বিতীয় এবং পঞ্চম অধ্যায় ব্যতীত বাকি যে 3টা অধ্যায় আছে, ওই 3টা থেকে একটা একটা করে থাকবে 3টা। তো 3 গুণ 1, তো হচ্ছে 3টি। তাহলে এখন হয়েছে কত? 2 2 4 2 6 আর 3 9। ওই যে বলছিলাম প্রথম যে নবম অধ্যায় থেকে থাকতে পারে 3টা, তো ওই নবম অধ্যায় থেকে যদি 3টা থাকে তাহলে আমাদের কিন্তু 10টা যে আমাদের এক কথায় উত্তর আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এ হচ্ছে আমাদের খ বিভাগের প্রথম অংশ। তো খ বিভাগের আরেকটা অংশ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো ঠিক আমরা এইভাবে মানব না। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মানবন্ধন হচ্ছে 1 গুণ 2 26। এ হচ্ছে 26 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন মানবন্ধন। মানে এখানের মধ্যে 13টা প্রশ্ন উত্তর আসবে, 13টা প্রশ্ন আসবে, ওই 13টা প্রশ্নের মধ্যে 13টা প্রশ্নের আনসার দিতে হবে। তাহলে এখানের মধ্যে আমাদের মোট অধ্যায় হচ্ছে 6টা, তাহলে আমি যদি হিসাব করে দেখি, তাহলে প্রত্যেকটা অধ্যায়ের প্রতি থাকতেছে কত? 2 গুণ 6 হচ্ছে 12টি। আমাদের অবশিষ্ট আছে একটা প্রশ্ন, তাহলে বাকি একটা প্রশ্ন যে অবশিষ্ট আছে, এই প্রশ্নটা আমরা বিস্তার পরিমাপ থেকে আসতে পারে। বিস্তার পরিমাপ থেকে আসবে 3টি। তাহলে অবশিষ্ট যে একটি প্রশ্ন আছে, এটা বাকি আসবে অর্ধেক থেকে। বিস্তার পরিমাপ থেকে আসার কথা 2টা, কিন্তু ওই যে বাকি একটা প্রশ্ন রয়েছে, ওই একটা প্রশ্ন মিলে 3টার একটা করে 2টার একটা 3টা হয়ে গেছে। তাহলে মোট প্রশ্ন হয়েছে আমার 5টাতে 5 গুণ 2 10, আর শুধু বিস্তার পরিমাপ থেকে আসবে তোমার 3টি। মোট হয়েছে 10 যোগ 3 13টি। এ হচ্ছে আমার খ বিভাগের মধ্যে দ্বিতীয় অংশের মধ্যে যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, ওই সংক্ষিপ্ত প্রশ্নটা 13টি প্রশ্ন। এর মধ্যে 13টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের পূর্ণমান হচ্ছে 2 করে, তাহলে আমার হচ্ছে কত? 26। তাহলে আমার মোট মার্ক হচ্ছে প্রথম অংশের মধ্যে হচ্ছে 10, প্রথম অংশের ক বিভাগের মধ্যে হচ্ছে মার্ক 15, এমসিকিউ হচ্ছে 15, আর এর হচ্ছে কত?
এখানে হচ্ছে 26, 13টা প্রশ্ন উত্তর 26, আর এক কথায় উত্তর হচ্ছে 10। টোটাল আমাদের পূর্ণমান হচ্ছে হিসাব করি 26, 10 এবং 15। এ হচ্ছে 1, 1, 11, 1, 2, 3, 4। এই 51 নম্বর হচ্ছে আমাদের ক এবং খ অংশের, যেগুলো আমাদের ক এবং খ অংশের সংক্ষিপ্ত এবং এক কথা উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন মিলে। তো আমাদের রয়েছে আর বাকি 49 নম্বর, 49 মার্ক। এই 49 মার্কের জন্য যত আমাদের পরিশ্রম এবং বাকি কাজগুলো। তাহলে আশা করি সবাই যারা বুঝছো, তো আশা করি এতটুকুর মধ্যে আমাদের কারোর কোনো প্রশ্ন থাকবে না প্রশ্ন মানবট অনুসারে। দ্বিতীয় হচ্ছে গিয়ে সেটা এখানের মধ্যে যে তোমার বাকি যে আমাদের 49 মার্ক আছে, 49 মার্ক এগুলো হচ্ছে রচনামূলক প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন বা আহ, রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন। আমরা রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন এখানে এই রচনামূলক প্রশ্নের মানবন্টন অনুসারে আমাদের রচনামূলক প্রশ্ন আসলে 10টি। এর মধ্যে আনসার করতে হবে সমাধান করতে হবে 60টি। তাহলে এখানের মধ্যে একটা 60টি। এখানে আমাদের নির্দিষ্ট করে কোনো প্রশ্ন নাই যে আমাকে ওই অধ্যায় থেকে প্রশ্ন দিতেই হবে। আমি কেউ আমার যদি কোনো স্টুডেন্ট যদি বলে যে এখানের মধ্যে যে আমরা প্রথম 7টা প্রশ্ন উত্তর দেবো তাও হবে, কেউ যদি বলে 10টা থেকে 7টা দেবো তাও হবে। নির্দিষ্ট করে কোনো 7টা প্রশ্ন নির্দিষ্ট করে বা ব্যতিক্রম বলতে এখানের মধ্যে যে 10টার মধ্যে ওই বিভাগ থেকে বা এরকম ক বিভাগ খ বিভাগ আমরা যে বিগত যে শিক্ষাবর্ষের উপর নির্ভর করে বা শিক্ষাবর্ষ থেকে আমরা যে প্রশ্নগুলো দেখছি, যেগুলো তোমার ক বিভাগ খ বিভাগ এরকম গ বিভাগ থেকে আমরা প্রশ্ন বা প্রশ্নের উত্তরগুলো নিয়ে সাজেশন করছি, ওইগুলো রাখবে না এর মধ্যে। এবারটা খুব সহজ একটা নিয়ম যে কি মাত্র 10টা থেকে যে কোনো 7টা প্রশ্নের উত্তর হইলেই হয়ে যাবে। তো এখানের মধ্যে আমাদের অধ্যায় হচ্ছে মোট 6টা, অনুসরণী হচ্ছে 6টি। তাহলে আমরা যেটা হিসাব করি আমাদের আনসার করতে হবে 7টা, আমাদের পার্ট হচ্ছে 6টা, আর আমাদের প্রশ্ন আসতে পারে 10টা। আমাদের যদি 10টা প্রশ্ন আসে তাহলে হিসাব করলে প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসতেছে প্রায় 2টা করে, প্রায় 2টা করে প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা অধ্যায় থেকে। যদি প্রথম অধ্যায় থেকে আমার প্রশ্ন আসে 2টা, দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন 2টা, এরপরে তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে 2টা, এরপরে পঞ্চম অধ্যায় থেকে আসতে পারে 2টা। এরপরে যদি আমরা বলি ষষ্ঠ অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে 2টা, তাহলে আমরা দেখতেছি কি যে প্রত্যেকটা অধ্যায় থেকে যদি বের করে 2টা করে আসে, তো 2, 4, 6, 8 এমনি 8টা হয়ে গেছে। এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে 6 ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং নবম অধ্যায়। ষষ্ঠ অধ্যায় এবং নবম অধ্যায়। তাহলে আমরা দেখো ষষ্ঠ অধ্যায় থেকে নবম অধ্যায় থেকে হিসেবে কিন্তু আমরা যে হিসাব করছি আমাদের হিসাব অনুসারে প্রত্যেকটা অধ্যায়ে 2টা করে থাকতেছে, 2টি করে থাকতেছে। কিন্তু যদি 2টি করে হয় প্রশ্ন, তাহলে দেখো 2, 4, 6, 8, 10, 12টা হয়ে গেছে। 12টা প্রশ্ন কিন্তু আমাদের আসবে না। আমাদের প্রশ্ন আনসার করার দরকার মাত্র 7টা এবং আসবে 10টা। এই ক্ষেত্রে কোনো শিক্ষক বা কোনো স্কুলে বা কোনো শিক্ষকরা যেহেতু আবার প্রশ্ন আমরা বোর্ড কর্তৃক আসবে না বা বোর্ডের নিয়ম অনুসারে আমাদের প্রশ্ন করতে হবে। নিয়ম আমরা বোর্ডের নিয়ম করতে হবে, বোর্ডে যেভাবে বলে আমাদের সাজেশন দিচ্ছে আমাদের ওইভাবে করতে হবে। ওই নিয়ম অনুসারে আমরা যদি মনে করি প্রথম অধ্যায়ে আমরা 2টা প্রশ্ন রাখবো বা প্রথম অধ্যায়ে 2টা, অথবা তৃতীয় অধ্যায় থেকে 2টা, পঞ্চম অধ্যায় থেকে 2টা। এক্ষেত্রে সপ্তম অধ্যায় যেটা আছে, সপ্তম অধ্যায়টা আমাদের সম্পূর্ণ একটু ব্যতিক্রম একটা নিয়ম বা ব্যতিক্রম একটা অধ্যায়। আমরা যদি মনে করি সপ্তম অধ্যায় থেকে 2টি না, আমরা যদি মনে করি সপ্তম অধ্যায় থেকে একটি প্রশ্ন সপ্তম থেকে একটি ধরি, তাহলে আমার সপ্তম থেকে একটি ধরলে আমার মনে হইতেছে কি যে আমার 11টা প্রশ্ন হয়ে যায়।
তো এখানের মধ্যে আমাদের যে সিলেবাস দিছে, যে সিলেবাসে আমাদের অনুসরণ দিছে এবং যে আমাদের নমুনা প্রশ্ন দিছে, ওই নমুনা প্রশ্নের মধ্যে কিন্তু তারা প্রশ্নের মানপত্র তাদের মতন করে গুছাই দিছে। এখন আমরা তাদের মতন যদি দেখতে যাই, আমরা অবশ্যই তাদের মতন পারবো বা আমরা তাদের মতন বুঝাতেও পারবো। কিন্তু ছেলেমেয়েরা, অনেক ছেলেমেয়ে আছে তাদের বুঝটা নাও মানতে পারে, বা অনেক ছেলেমেয়ে আছে তাদের বুঝটা নাও নিতে পারে। অনেকে আছে যে তাদেরটা পছন্দ হইতে পারে। তো আমরা তো সবার সবার অবস্থান বা সবার যে যে দিকতে পছন্দ করে সব অবস্থান আমরা একসাথে নিতে পারবো না কোনো কিছু। তো এই ক্ষেত্রে আমরা প্রথম আমি যেটা বলতেছি, মানে আমি আমার মতন বলতেছি আর কি প্রশ্নের প্যাটার্নটা যেভাবে সহজ হয়। তো আমরা যদি আমাদের যদি কোনো এখানে আমার প্রশ্ন হচ্ছে 11টা। তো এখানের মধ্যে আমরা যদি একটু সহজ করে দিই তাহলে 2টা, 4টা, 6টা, 8টা, 10টা, 11টা প্রশ্ন হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 10টা। তো এখানে আমাদের লগারিদমের ধারণা প্রয়োগ যে অধ্যায়টা সম্পূর্ণ ব্যতিক্রম একটা অধ্যায়। তো এখানের মধ্যে যে আমাদের নিয়মগুলো আছে বা ওই নিয়মগুলোর উপর নির্ভর করে আমরা যদি কাজ করি, তাহলে ওই কাজগুলো যদি করতে যাই, ওই কাজগুলো করতে গেলে হতে পারে আমাদের একটু সমস্যা হতে পারে, বা অনেক স্টুডেন্ট আছে যারা একটু ভালো করে প্রিপারেশন নিয়েছে তাদের জন্য কোনো সমস্যা নাও হতে পারে। তো আমরা যদি এই লগারিদমের যে অধ্যায়টা আছে, আমরা তৃতীয় অধ্যায়, এখানে যদি দুইটার পরিবর্তে আমরা যদি একটা সিকিউ রাখি, তাহলে কিন্তু আমার 10টা সিকিউ হয়ে যায়। তো এখানের মধ্যে আমি যেটা বলতেছি, এই হচ্ছে আমার 10টা সিকিউ। যে কোনো শিক্ষক যদি বা যে কোনো স্কুলের মানবন্টন অনুসারে এরকম মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। তো আমরা আমরা এখানের মধ্যে একটা কথা বলি, আমাদের এই হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের সিকিউ সিস্টেমটা, যে আমাদের যে রচনামূলক প্রশ্নগুলো আসবে, যে আমাদের রচনামূলক প্রশ্ন 60টি, একটা পূর্ণমান হচ্ছে 7 করে। তো আমাদের আনসার করতে হবে 60টি, মার্ক হচ্ছে 49 মার্ক। 49 মার্ক, এই 49 মার্কের জন্য আমাদের যে পরিশ্রমটা করতে হবে। এখন আমাদের একটা সহজ টেকনিক যদি আমরা অ্যাপ্লাই করি, তো সহজ টেকনিকটা হচ্ছে, এখানে যদি কোনো স্টুডেন্ট যদি মনে করে যে স্যার আমরা এক কাজ করব, আমরা এখানে অতগুলো অধ্যায় আমাদের দরকার নাই, আমাদের দরকার মাত্র 7টা প্রশ্ন। তো আমরা যদি মনে করি যে 4টা অধ্যায় আমরা শিওর করি, 4টা অধ্যায় শিওর করি, তাহলে আমার যুক্তিতে মনে হয় দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং নবম অধ্যায়, এই 4টা অধ্যায় যদি আমরা শিওর করি, 4টা অধ্যায় শিওর করলে আমাদের কিন্তু 8টা প্রশ্ন হয়ে যাচ্ছে। তো 4টা অধ্যায়ের মধ্যে যদি আমরা 4টা অধ্যায় শিওর করি, তাহলে আমাদের প্রশ্ন হয়ে যাচ্ছে 8টা। তো 8টার মধ্যে আমাদের দরকার মতো 7টা প্রশ্ন, আমাদের কিন্তু সবগুলো প্রশ্ন কিন্তু লাগতেছে না। তার জন্য আমরা যদি 1টা, 2টা, 3টা, 4টা, এই 4টা অধ্যায় আমরা সিলেক্ট করি এবং একটা প্রিপারেশন নেই, তাহলে কিন্তু আমাদের মোটামুটি 49 মার্ক কিন্তু আমাদের আনসার হয়ে যাচ্ছে। আর এখন আমি 49 মার্ক না পাই, আমি যদি 6টা সিকিউ আনসার করি, তাহলে তো 6 সাথে 42 মার্ক হয়ে যাচ্ছে আমার। তাহলে আমার মোটামুটি লেটার মার্ক চলে আসছে। তা আমার এ হচ্ছে বর্তমান যে কারিকুলাম, বর্তমান কারিকুলামের অনুসারে নবম শ্রেণীর গণিত যে আমাদের প্রশ্নের প্যাটার্নটা আছে এবং যে প্রশ্নের প্যাটার্ন অনুসারে শিক্ষার্থীরা প্রশ্ন সমাধান করবে, এই সমাধান অনুসারে বা কিভাবে অনেক স্টুডেন্ট আছে প্রশ্ন যে স্যার কিভাবে প্রশ্নটা আসবে বা কিভাবে প্রশ্ন হইতে পারে বা কিভাবে প্রশ্নটা কিভাবে আসবে, আমরা এতগুলো অধ্যায় কিভাবে পড়বো, এই অধ্যায়গুলো আমরা কিভাবে কাজ করব। অনেক স্টুডেন্ট আছে পরীক্ষার আগে প্রিপারেশন নেয়, অনেকে আছে পরীক্ষার অনেক আগে প্রিপারেশন নেয়, অনেকে আছে পরীক্ষার দিন আগের দিন প্রিপারেশন নেয়। তো সমস্ত প্রিপারেশন একসাথে করে আমি এটা বলতেছি যে তোমরা যদি এই সাজেশনটা ফলো করো, আশা করি ইনশাল্লাহ এর সাফল্যতা আসবে ইনশাল্লাহ। এই আর কি। তো তোমরা, আমরা যদি এইভাবে যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের মানে মূল কথা হচ্ছে যে আমরা একটু খেয়াল করি যে প্রথম রচনামূলক যদি আমরা দ্বিতীয় অধ্যায় মানে আমরা একটা অধ্যায় বলি দ্বিতীয় অধ্যায়, তো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রচনামূলক আসবে 2টা। তো আমরা যদি সহজভাবে নিই, তো দুইটার জন্য কত মার্ক হচ্ছে আমাদের 7 গুণ 7, তাহলে 14 নম্বর। দুইটার জন্য 7 যোগ 7 14 নম্বর, মানে 2টা সিকিউ আসবে। আমরা 2টা যদি কারেক্ট করি আমাদের মার্ক থাকবে 14। সিকিউর মধ্যে মার্ক থাকবে 14, সংক্ষিপ্তের মধ্যে থাকবে 2টা, মূল 2 4, তো 14 হচ্ছে 18 শুধু দ্বিতীয় অধ্যায় থেকে। একটা এক কথায় থাকবে একটা, তো থাকতেছে কত 14 আর 1 এ 15 মার্ক। আর এমসিকিউ থাকবে তোমার 2টা, তো 15 আর 2 এ 15 দিয়ে 17 মার্ক। এই শুধু দ্বিতীয় অধ্যায় যদি আমরা ভালো করে পড়ি, তাহলে আমার মার্ক থাকবে 17 মার্ক। 17 মার্ক শুধু দ্বিতীয় অধ্যায়ের জন্য। তো এরকম ভাবে আমরা যদি তৃতীয় অধ্যায় এভাবে কারেক্ট করি, পঞ্চম অধ্যায়ও কারেক্ট করি, তাহলে কিন্তু আমাদের অলরেডি লেটার মার্ক চলে আসছে। এই আর কি তোমাদের আজকের জন্য মান বন্টন বা তোমাদের কিভাবে গণিত বন্টন, গণিতের মধ্যে রচনামূলক বা সংক্ষিপ্ত